প্রথমত এখানে যে এ আছে এটাকে চলক বলা হয়। শিক্ষার্থীরা কি বললাম, এখানে যে এ আছে একে বলা হয় চলক। শুধু চলক না, এটার একটা নাম আছে, নামটা আমি পরে বলবো। চলকের সাথে যে সংখ্যাটা লাগানো থাকবে, কি বলছি, চলকের সাথে যে সংখ্যা মানে যে সংখ্যাটা লাগানো থাকবে এটাকে বলা হয় সহগ। তার মানে এখানে যে 5 লাগানো আছে এই 5কে কি বলা হয়, সহগ বলা হয়। তো আমি লিখতেছি সহগ। তার মানে আমরা শিখলাম চলকের সাথে যে সংখ্যাটা লাগানো থাকবে সেটাকে কি বলা হয়, সহগ বলা হয়। আর যে চলকটা আছে এই চলকটাকে বলা হয় কি, বেজ। কি বলা হয়, বেজ। ওকে, তাহলে ক্লাসটা শুরু করি। শিক্ষার্থীরা, তোমাদের আজকে থেকে নতুন আরেকটি অধ্যায় শুরু করলাম এবং এই অধ্যায়ের নাম হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। তো এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তোমরা কিন্তু সকলেই কিন্তু জানো এই অধ্যায় থেকে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এমসিকিউ বলো বা সিকিউ বলো, প্রতিটা ক্ষেত্রে কিন্তু এখান থেকে প্রশ্নের মধ্যে সৃজনশীলে আসে বা পরীক্ষার মধ্যে আসে। এখন কথা হচ্ছে এই অধ্যায়টা আমরা কিভাবে সহজভাবে এই অধ্যায়টা আমরা কভার দিতে পারি, আর এই অধ্যায়টা আর বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিভাবে আমরা ভালোভাবে শিখতে পারি, এটা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। এবং আমরা বেসিক থেকে শুরু করব, ধাপে ধাপে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু আমরা এখান থেকে সমাধান করাবো। তো প্রথমত আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সূত্র। সূত্র কিন্তু অনেক শিক্ষার্থীরা কিন্তু মনে রাখতে পারে না, যার জন্য অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু সূত্রের মধ্যে অনেক প্রেসার লেগে যায় বা সমস্যা তৈরি হয়। তো এই জিনিসটাই তোমাদের কাছে আমি শিখাই দিব। তো প্রথমত আমরা এখন সূত্র বিষয় নিয়ে একটু আলোচনা করব। সূত্র নিয়ে আলোচনা করার পর তারপর আমরা একটু বেসিকে যাব। তো দেখো শিক্ষার্থীরা, তোমাদের বীজগাণিতিক রাশির প্রথম যে সূত্রটা আছে, আমরা সর্বপ্রথম যে সূত্র নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্গ নির্ণয়ের সূত্র। কি নির্ণয়ের সূত্র, বর্গ নির্ণয়ের সূত্র। তো 1 নাম্বার থেকে শুরু করি। 1 নাম্বার সূত্র, প্রথম যে সূত্রটা আছে এটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার সমান স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে বর্গ নির্ণয়ের সূত্র। আচ্ছা, 2 নাম্বার সূত্র। 2 নাম্বার সূত্র হচ্ছে এই বর্গ নির্ণয়ের সূত্রে কিন্তু প্লাসের জায়গায় কি মাইনাসের সূত্রটা হবে, a মাইনাস বি হোল স্কয়ার সমান স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তার মানে আমি প্রথম যে দুইটা সূত্র লিখলাম এই দুইটা সূত্র হচ্ছে তোমাদের কি নির্ণয়ের সূত্র, বর্গ নির্ণয়ের সূত্র। বুঝতে পারছো? তো এই সূত্রটা মনে রাখার জন্য জাস্ট শুধু এই জিনিসটা মনে রাখবা, প্লাসের ক্ষেত্রে প্লাসের সূত্র হবে আর মাইনাসের ক্ষেত্রে শুধু এই জায়গার মধ্যে একটা মাইনাস হবে, আর বাকি যেমনি আছে সবকিছু ঠিকঠাক, শুধু প্লাস আর মাইনাসটা শুধু ব্যবধান। এটা হচ্ছে কি আমাদের বর্গ নির্ণয়ের সূত্র। আচ্ছা, যতটুকু সম্ভব মনে হয় স্ক্রিনে লেখাগুলো দেখা যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, আমার কথাই রাইট হলো। ওকে, তো দুইটা সূত্র আমি লিখলাম, এই দুইটা সূত্র হচ্ছে বর্গ নির্ণয়ের সূত্র। তো এই দুইটা সূত্রের মধ্যে এখন আমরা শিখব তোমাদের মান নির্ণয়ের সূত্র। মনে রাখবা এই দুইটা সূত্র কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দুইটা সূত্র, আর এই দুইটা সূত্র হচ্ছে বর্গ নির্ণয়ের সূত্র। আমরা দেখলাম সেলিনা আক্তারও কিন্তু ওয়াচিং এর মধ্যে আছে, অসংখ্য ধন্যবাদ। তো 3 নাম্বার সূত্র, এখন কিন্তু আমরা যে সূত্রগুলো আলোচনা করতেছি 3 নাম্বার থেকে, এগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত মানে মান নির্ণয়ের অঙ্ক। প্রথম যে সূত্রটা আছে এটা হচ্ছে স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র এটা হচ্ছে এ প্লাস, আবার বলি স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আবার এটার আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তার মানে আমরা আরেকটা সূত্র শিখলাম 2ab এর সূত্র। এখন আমরা 4 নাম্বার যে সূত্রটা আছে সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার সমান, মনে রাখবা
আমি একটা জিনিস টেকনিকটা তোমাদেরকে আমি একটু শিখাই দিই। এটা কিন্তু যার যার উপরে মানে যার যার মাথায় কিন্তু স্কোয়ারটা, তাই না? যখন দেখবা যার যার মাথার উপর স্কোয়ার তখন মনে রাখবা 2ab এর সূত্র পড়বে। কিসের সূত্র পড়বে? 2ab এর সূত্র পড়বে। তবে প্লাস যার যার মাথার উপরে যদি স্কোয়ার থাকে প্লাস থাকলে প্লাসের সূত্র পড়বে, মানে প্লাসই হবে। আবার এটার আরেকটা সূত্র আছে কি মাইনাসের। আর আরেকটা জিনিস শেখার বিষয় সেটা হচ্ছে এখানে যদি প্লাস হয় পুনরায় কিন্তু এই সূত্রের মধ্যে এই জায়গার মধ্যে প্লাস হবে না, তার বিপরীত চিহ্নটা হয়। এইটা জিনিসটা মাথায় রাখবা, প্লাস আছে এই জায়গার মধ্যে মাইনাস হবে। তো এটা তো ছিল যার যার মাথায় স্কোয়ার। এখন কিন্তু ব্র্যাকেট দিয়ে কিন্তু স্কোয়ারটা দেওয়া আছে। যখন দেখবা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার আছে তখন কিন্তু 2ab সূত্র হবে না, 4ab সূত্র হবে। কিসের সূত্র হবে? 4ab। আর 4ab সূত্র প্লাস থাকলে মাইনাস দ্বারা শুরু হয়, আর মাইনাস থাকলে প্লাস দ্বারা শুরু হয়, মনে রাখবা। তো যেহেতু ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার তার মানে প্লাস আছে, মাইনাস দিয়ে সূত্র শুরু হবে a মাইনাস b হোল স্কোয়ার। এখানে মাইনাস আছে, এখন কিন্তু এই জায়গার মধ্যে প্লাস হবে, প্লাস 4ab। 5 নাম্বার, তারপরে সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার, মানে এই সূত্রটাই, এটা হচ্ছে প্লাসের আর এটা হচ্ছে মাইনাসের। তো বলছিলাম কি যখন ব্র্যাকেট দিয়ে পাওয়ার থাকবে হোল স্কোয়ার থাকবে তখন আমি বলছিলাম যে 4ab সূত্র হবে। আর 4ab সূত্রের নিয়ম কি? মাইনাস থাকলে প্লাস দ্বারা শুরু হবে। তো এখানে মাইনাস আছে তার মানে a প্লাস b হোল স্কোয়ার, এখানে প্লাস যেহেতু এখানে কি হবে মাইনাস 4ab। এখন তো আমাকে অনেক শিক্ষার্থীরা প্রশ্ন করবা যে স্যার a প্লাস বি হোল স্কোয়ার, এটাও কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার, তো দুইটার জন্য দুইটা সূত্র কেন? মানে একই তো একই পাশে, মানে বাম পাশে তো একই, তাহলে দুইটার জন্য দুইটা সূত্র কেন? প্রথম যে দুইটা সূত্র আছে এই দুইটা হচ্ছে তোমাদের বর্গ নির্ণয়ের সূত্র। মনে রাখবা প্রথম যে দুইটা সূত্র আছে এটা হচ্ছে বর্গ নির্ণয় সূত্র। দুইটা সূত্র কিন্তু একই, শুধু প্লাস মাইনাস এটাই শুধু পার্থক্য বর্গ নির্ণয়ের। আবার এই দুইটা সূত্র আবার কিন্তু অনুসিদ্ধান্তের সূত্র আছে, এই যে 4 নাম্বার আর হচ্ছে 5 নাম্বার। তো অনুসিদ্ধান্তটা হবে ব্র্যাকেট দিয়ে যদি পাওয়ারটা উপরে থাকে তাহলে 4ab সূত্র হয়, আর যদি যার যার উপরে যদি মাথার উপরে যদি স্কোয়ার থাকে তাহলে 2ab সূত্র হয়। এটা শুধু মনে রাখবা। তো আমরা কয়টা সূত্র শিখলাম? 5টা সূত্র শিখলাম। তো এখন আরো সূত্র আছে ইম্পর্টেন্ট সূত্র, সেটা হচ্ছে আমরা আরো লিখতেছি। 6 নাম্বার, তোমরা আরেকটা ত্রিপদী রাশির একটা সূত্র আছে, এটাও ইম্পর্টেন্ট। যখন তোমরা বর্গ নির্ণয় করবা, এখানে কিন্তু আমি বর্গ নির্ণয় সূত্র কিন্তু দুইটা লিখছি। যখন এটা কিন্তু দ্বিপদী শুধু a আর b, যখন তোমরা তোমাদের বইয়ের অনুশীলনী 3.1 এর মধ্যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব তখন কিন্তু দেখবা 3 ত্রিপদী আছে। তো ত্রিপদী বর্গ নির্ণয় সূত্রটা আমি লিখতেছি a প্লাস b প্লাস c হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস আর 2ca। এটা হচ্ছে ত্রিপদী রাশির বর্গ নির্ণয়ের সূত্র। ওকে, 7 নাম্বার সূত্র। 7 নাম্বার খুবই ইম্পর্টেন্ট কিছু সূত্র আমি এখন লিখবো। 7 নাম্বার 8 নাম্বার থেকে সূত্র লিখবো। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে তোমাদের উৎপাদকের বিশ্লেষণ নির্ণয় করার ক্ষেত্রে, বুঝতে পারছো? তো তার মধ্যে মোস্ট একটা ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এটার একটা সূত্রই আছে, এটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো মোটামুটি আমরা কিছু সূত্র লিখে ফেললাম। এখন আরো কিছু সূত্র আছে, এগুলো আমি এখন দাফে দাফে একটা একটা করে লিখতেছি। তো দেখো তারপরে সূত্রটা হচ্ছে 8 নাম্বার। একটা সূত্র আছে এ বি সূত্র আছে, এখন আমরা এ বি সূত্র লিখব। এ বি সমান হচ্ছে a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কি এ বি সূত্র। তো তারপর হচ্ছে 9 নাম্বার সূত্রটা হচ্ছে 4ab। এখন আরো কিছু সূত্র আছে, এইগুলো আমি এখন এক এক করে লিখে দিব, কারণ তোমাদের এই অধ্যায়টা কিন্তু সূত্রগুলা কিন্তু তোমাকে জানতে হবে। তুমি যদি সূত্রগুলা ভালোভাবে আয়ত্তে আনতে পারো তাহলে কিন্তু তোমাদের এই অধ্যায়টা একদম সহজ লাগবে। আর আমি এমন ভাবে তোমাদেরকে আমি শিখাবো একদম সহজ করে। তোমরা শুধু ক্লাসটা শুধু কন্টিনিউ করো, তাহলে দেখতে পারবা যে তোমাদের স্যার কিভাবে ক্লাসগুলা সহজভাবে করাচ্ছেন। হ্যাঁ, তো দেখো আমি কি বলছি, একটা সূত্র লিখবো, বলছিলাম 4ab সূত্র লিখবো, তাই তো? তো 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস
এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। এটা হচ্ছে কিসের সূত্র? 4ab এর সূত্র। আরো দুইটা সূত্র আছে ইম্পর্টেন্ট, এই দুইটা সূত্র আমি লিখে ফেলি। একটা হচ্ছে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আরেকটা 10 নাম্বার, আর 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার একটা সূত্র। তো এই সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। তো এই হচ্ছে তোমাদের 10টা সূত্র। আমি মোস্ট ইম্পর্টেন্ট যে 10টা সূত্র আছে এই 10টা সূত্র আমি দিলাম। তো এই 10টা সূত্র তোমরা একটু ভালোভাবে শিখবা। বিশেষ করে এই 10টা সূত্র কিন্তু তোমাদের বেশি ক্ষেত্রে দেখবা অঙ্কর ক্ষেত্রে কাজে লাগে। এখন আরেকটা কথা তোমাদেরকে আমি বলে রাখি, আরো কয়েকটা সূত্র তোমাদের বাকি আছে। এই সূত্রগুলো আমি মানে যখন আমি অঙ্ক করার মধ্যে যদি সূত্রগুলো আসে এগুলো আমি দাফে দাফে এক এক করে লিখে দিব, তাহলে তোমরা লিখে নিবা। তো এই হচ্ছে তোমাদের সূত্র কিন্তু তোমাকে বুঝতে হবে। সূত্র যদি তুমি ভালোভাবে বুঝতে পারো তবেই কিন্তু মনে করো যে তোমাদের 50% কভার হয়ে গেল। এখন সূত্রগুলো আমি একটু ব্যাখ্যা দিয়ে তোমাদেরকে আমি একটু বোঝাই। তার আগে আমি একটু জুম আউট করি, যেহেতু জুম একটু বেশি হয়ে গেছে। ওকে শিক্ষার্থীরা, আমি মোস্ট ইম্পর্টেন্ট দেখে 10টা সূত্র লিখলাম। প্রথম যে দুইটা সূত্র আছে, আচ্ছা আমার রেড কালারের কলম কোথায় গেল? প্রথম যে দুইটা সূত্র আছে এখানে, এই দুইটা সূত্র এ প্লাস বি হোল স্কয়ার সমান হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর এই প্লাস এর মাইনাসের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার সমান হচ্ছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই দুইটা সূত্র, এটা হচ্ছে বর্গ নির্ণয়। তো বর্গ নির্ণয়ের জন্য আরেকটা সূত্র আছে ত্রিপদী। তো ত্রিপদীর সূত্রটা কোনটা? এই যে এখানে 6 নাম্বারটা, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই তিনটা সূত্র হচ্ছে তোমাদের বর্গ নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগবে। এখন মধ্যখানে কিন্তু আমি আরো কয়টা সূত্র লিখলাম, 1 2 3টা সূত্র লিখলাম। প্রথমটা হচ্ছে যার যার মাথায় স্কয়ার। যখন দেখবা যার যার মাথায় স্কয়ার তখন মনে রাখবা 2ab সূত্র হবে। আর যখন দেখবা ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা আছে এগুলা কি হবে? 4ab সূত্র হবে। বুঝতে পারছো? 3 থেকে 3 4 5 যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত। দেখো তার মানে যার যার মাথার উপরে যদি 2ab হয় তার মানে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি? এটা দুইটা সূত্র, একটা প্লাস আর একটা মাইনাসের আছে। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। মানে যখন মানটা প্লাসের থাকবে তখন প্লাসের সূত্র ফেলতে হবে, যখন মানটা মাইনাসের থাকবে তখন মাইনাসের সূত্র ফেলতে হবে। ওকে, এখন 4 নাম্বারটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, মানে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার আছে। তো ব্র্যাকেট দিয়ে যেহেতু হোল স্কয়ার আছে তার মানে আমরা জানি ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে 4ab সূত্র হয়। আর প্লাস থাকলে মাইনাস দ্বারা শুরু হয়, আর মাইনাস থাকলে প্লাস দ্বারা শুরু হয়। তার মানে a প্লাস বি হোল স্কয়ার সমান হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, আর a মাইনাস বি হোল স্কয়ার সমান হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তো এইগুলো তোমাদের অনুসিদ্ধান্ত। নিচে আরো কয়েকটা ইম্পর্টেন্ট সূত্র আছে। একটা হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আর 8 নাম্বার হচ্ছে a বি সমান হচ্ছে a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তারপরে সূত্র হচ্ছে 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। মানে এই যে 2 বাদ দেওয়ার পর কি থাকে? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার থাকে। মানে উপরটা কিন্তু এই জায়গার মধ্যে শুধু -2টা বাদে। তার মানে a b আর 4ab এর সাথে কিন্তু একটু মিল আছে, কিন্তু শুধু 2 বাদ দিলে কিন্তু হয়ে যায়। আবার 10 নাম্বার 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এই 10টা সূত্র আশা করি তোমরা একটু ভালোভাবে রিভাইজ করে নিবা। আর আরেকটা কথা সবাইকে আমি বলে রাখি, সূত্র মনে রাখার জন্য একটা নিয়ম হচ্ছে, তুমি যখন যে অঙ্কটা তুমি সমাধান করবা এই পাশে রাফের মধ্যে তুমি সূত্রটা লিখে দিবা। পরীক্ষার সময় লিখতে হবে এমন কোনো কথা না, পরীক্ষার সময় না লিখলে হবে। জাস্ট শুধু তুমি বাড়িতে বা বাসায় যখন তুমি প্র্যাকটিস করবা বা তুমি যখন হোমওয়ার্ক করবা স্যারের জন্য বা স্কুলের বিদ্যালয়ের জন্য, তুমি সাইডে সূত্রগুলো লিখবা। যে অঙ্কটা তুমি সমাধান করবা এই অঙ্কের যে সূত্রটা আসবে এই সূত্রটা এই সাইডে এক সাইডে লিখে দিবা। বুঝতে পারছো কেন লিখবা? দেখবা তুমি সূত্র লিখতে লিখতে এক পর্যায়ে এগুলো একদম মুখস্থ হয়ে যায়। বুঝতে পারছো? তো আমরা সূত্রগুলো দেখলাম। এখন তোমাদের কিছু বেসিক জানবো যে কিভাবে পাওয়ার গুলা হিসাব ক্যালকুলেশন করতে হয়, বা কিভাবে সহগ গুলা হিসাব করতে হয়, বা পাওয়ার কোনটা, সহগ কোনটা, বৃত্তি কোনটা, এইগুলো আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। দেন তোমাদের আমাদের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলা সলভ করব। তো আমি এইগুলো এখন মুছে দিচ্ছি।
যদি সূত্র নিয়ে কোনো সমস্যা থাকে আমাকে একটু কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি একটু বলে দিব। আমি এগুলা মুছে দিচ্ছি। আজকে আমি অঙ্ক সমাধান করব না, আজকে শুধু আমি বেসিক ক্লাস করব। কারণ আসলে বেসিক জিনিসটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ, বেসিকটা বুঝতে হবে। তো এই বেসিকগুলো হচ্ছে তোমরা যারা ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীতে পড়ছো, এই বেসিকগুলা। তো দেখো বেসিকগুলো আসলে কি, আমি একটু জুম করি যেহেতু যেহেতু তোমরা একটু ভালোভাবে বুঝতে পারো। দেখো এখন আমরা বেসিক আলোচনা করব। বেসিক, তো বেসিক আলোচনার ক্ষেত্রে সর্বপ্রথম আমি একটা রাশি লিখতেছি, এই রাশির মাধ্যমে আমি স্টার্ট করব। মনে করো আমি লিখলাম 5 a to the power 7। আমি একটা কি লিখলাম, 5টা আমি একটু কাছে লিখি। ওকে, আমি এই যে একটা কি লিখলাম, পদ বলো বা রাশি বলো, রাশি হবে না, রাশি থাকতে হলে প্লাস মাইনাস থাকতে হবে, একটা পদ লিখলাম। এখন এইটা দ্বারা আমাদের কি বোঝানো হচ্ছে এইটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। প্রথমত এখানে যে এ আছে এটাকে চলক বলা হয়। শিক্ষার্থীরা কি বললাম, এখানে যে এ আছে একে বলা হয় চলক। শুধু চলক না, এটার একটা নাম আছে, নামটা আমি পরে বলবো। চলকের সাথে যে সংখ্যাটা লাগানো থাকবে, কি বলছি, চলকের সাথে যে সংখ্যা মানে যে সংখ্যাটা লাগানো থাকবে এটাকে বলা হয় সহগ। তার মানে এখানে যে 5 লাগানো আছে, এই 5কে কি বলা হয়, সহগ বলা হয়। তো আমি লিখতেছি সহগ। তার মানে আমরা শিখলাম চলকের সাথে যে সংখ্যাটা লাগানো থাকবে সেটাকে কি বলা হয়, সহগ বলা হয়। আর যে চলকটা আছে এই চলকটাকে বলা হয় কি, বেজ। কি বলা হয়, বেজ। অথবা তুমি বাংলায় বলতে পারো বৃত্তি বলা হয়। কি বলা হয়, বৃত্তি। তার মানে আমরা শিখলাম চলককে ইংরেজিতে বলা হয় বেজ আর বাংলাতে বলা হয় বৃত্তি। এবং চলকের উপরে যেটা সংখ্যা দেওয়া থাকে বা যাই দেওয়া থাকে এটাকে বলা কি বলা হয়, পাওয়ার বলা হয়। কি বলা হয়, পাওয়ার। কি বলা হয়, পাওয়ার বলা হয়, অথবা ঘাত বলা হয়, অথবা সূচক বলা হয়। বুঝতে পারছো, কি বলা হয়, পাওয়ার বলা হয়, ঘাত বলা হয়, বা সূচক বলা হয়। তার মানে এই বেসিকটা, এই কনসেপ্টটা তোমাদেরকে বুঝতে হবে। আর প্লিজ তোমরা একটু কমেন্ট করে যে স্যার আমি এই জিনিসটা বুঝতে পারছি। তো তোমরা এই জিনিসটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো, যে চলকের সাথে যে সংখ্যাটা লাগানো থাকবে সেটাকে কি বলা হয়, সহগ বলা হয়। আর চলককে বলা হয় বেস বা বৃত্তি। আর উপরে যে থাকবে সেটাকে বলা হয় পাওয়ার, ঘাত বা সূচক বলা হয়। তো এই জিনিসটা যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করবা। তো এইগুলো একটা জিনিস গেল। এখন আমরা শিখবো পদ কি, পদ বা রাশি কি, এই বিষয়টা আমরা শিখবো। তো এটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা, পরিষ্কার করবো পরে, আমি আগে একটা জিনিস লিখি। তো দেখো আমি এই জায়গার মধ্যে লিখলাম 2xy প্লাস 7ab। আমি একটা রাশি লিখলাম। এখন কিন্তু এটা একটা রাশি। কেন রাশি, কারণ রাশি যদি মানে বানাতে হয় বা রাশি যদি হতে হয় তার জন্য কিন্তু আমাদের এখানে পদের মধ্যে এখানে প্লাস অথবা মাইনাস থাকতে হবে। প্লাস অথবা মাইনাস থাকতে হবে। যদি প্লাস মাইনাস থাকে তাহলে বুঝবা এটা একটা রাশি। তো এই রাশির মধ্যে কয়টা পদ আছে এটা দেখতে হবে। তো দেখো প্লাসের এইদিকে, প্লাসের এই পাশে একটা পদ আছে, আবার প্লাসের এই পাশে আরেকটা পদ আছে। তার মানে টোটাল কয়টা পদ আছে, 2টা পদ। এই জন্য এটাকে বলা হয় দ্বিপদী রাশি। বুঝতে পারছো, কি বলা হয়, দ্বিপদী রাশি। তো আমি আরেকটা লিখি, একটা দিকে লক্ষ্য রাখো। মনে করে লিখলাম 7bc ইন্টু 5y মাইনাস 10xy ইন্টু বা ডিভাইডেড বাই দেই, মানে ভাগ দেই, ভাগ 5yz। এই যে এই জায়গার মধ্যে আমি আরেকটা রাশি লিখলাম। এখন এটা কিন্তু একটা রাশি। কেন রাশি, মাইনাস আছে।
মধ্যখানে কি আছে, মাইনাস আছে। গুণ আর ভাগ থাকলে হবে না। আচ্ছা, গুণ ভাগ থাকলেও মানে হয়, সমস্যা না। মানে তুমি পদগুলোকে আলাদা করতে হলে মানে প্লাস অথবা মাইনাস থাকতে হবে। মনে রাখবা, পদ যদি এটা একটা রাশি, গুণ ভাগ যাই থাকুক, গুণ ভাগ যোগ বিয়োগ যাই থাকে, সেটা সেই ক্ষেত্রে এটাকে একটা মানে কি বলা হবে, রাশি বলা হবে। এবং রাশির মধ্যে কয়টা পদ আছে, এই পদকে ডিফাইন করতে মানে আলাদা করতে যোগ অথবা বিয়োগকে বিবেচনা করতে হয়, গুণ ভাগকে না। তো দেখো এই জায়গার মধ্যে যোগ বিয়োগ কোথায় আছে, এই জায়গার মধ্যে শুধু একটা বিয়োগ আছে। তার মানে বিয়োগের এই পাশে যা থাকবে এটা একটা পদ, আবার বিয়োগের এই পাশে যা আছে এইদিকে আরেকটা পদ। তার মানে কয়টা পদ, দুইটা পদ। সেই জন্য এটাকে বলা হয় দ্বিপদী রাশি। এখন খেয়াল করো, লিখলাম মনে করো 5ab প্লাস 7bx মাইনাস 10yz। আমি আরেকটা রাশি লিখলাম। এই রাশির মধ্যে দেখো প্লাস মাইনাস কোথায় আছে, আমি পদকে আলাদা করার জন্য প্রথমত এই জায়গার মধ্যে একটা প্লাস আছে, এই জায়গার মধ্যে একটা মাইনাস আছে। আমি বলছি কি প্লাস অথবা মাইনাস থাকলে তুমি পদগুলোকে আলাদা করতে পারবা। তো প্লাসের এদিকে আছে একটা পদ, প্লাসের এদিকে আছে আরেকটা পদ, আর মাইনাসের এদিকে আছে আরেকটা পদ। তার মানে কয়টা পদ হলো, তিনটা পদ। এই জন্য এটাকে বলা হয় কি বলা হয়, ত্রিপদী পদ। কি বলা হয়, ত্রিপদী পদ। আশা করি এই জিনিসটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এখন আমরা একটু হালকা পরিমাণে আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাই। বেসিক বুঝতে হবে। আজকে না হয় আমি অঙ্ক নাই করবো, শুধু বেসিকটা আগে একটু শিখাই। দেখো এখন আমরা কিছু হিসাব নিকাশ শিখি যে কিভাবে হিসাব নিকাশটা করতে হয়। তো এই ক্ষেত্রে প্রথমত আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে, মনে করি আমি লিখলাম a যোগ a সমান, তারপর মনে করো 2x প্লাস 3x সমান, তারপর লিখবো 5a প্লাস 7b সমান। আচ্ছা, তারপর লিখলাম 10xy, তারপর মাইনাস 5xy, তারপর মনে করো লিখলাম 4ab মাইনাস 7by। আচ্ছা, প্লাস আমি কয়েকটা লিখলাম প্লাসের আর দুইটা লিখলাম মাইনাসের লিখলাম, এইটা আমি একটু বুঝাই, কারণ এইগুলা হিসাব কিন্তু জানা খুবই জরুরি। এইগুলো তোমাকে অবশ্যই তোমাকে এগুলো বুঝতে হবে। তো দেখো প্রথমত আমি এ আর এ যোগ লিখলাম। তো যোগের ক্ষেত্রে মনে রাখবা, যোগের ক্ষেত্রে মাস্ট বি দেখবা যে চলকের সাথে সহগ কত আছে। সহগ কি আমি একটু আগে কিন্তু বলছি। তো এর সাথে কিন্তু চলক কিন্তু সাথে সাথে লাগানো থাকে। এর সাথে চলক মনে মনে কত আছে তোমরা জানো, 1 আছে। যেহেতু এখানে চলক সহগ নাই, তার মানে এখানে সহগ মনে মনে কত আছে, 1 আছে। আবার এই এর সাথে কিন্তু সহগ মনে মনে কত আছে, 1 আছে। তার মানে একটা এ যোগ করলে কয়টা এ হবে, দুইটা এ হবে। কয়টা এ, 2a হবে। বুঝতে পারছো? সহগ নাই মানে মনে মনে সহগ 1 থাকে, এটা মনে রাখবা। আবার প্লাস দেখো x, আবার আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে চলকগুলা একরকম কিনা। চলক যদি একরকম না হয় তাহলে কিন্তু যোগ করা যায় না। আমরা 3 নাম্বারটার মধ্যে দেখতে পারবো। তো দেখো 2 নাম্বারের মধ্যে হচ্ছে এখানে চলক দেখো একই রকম। চলক যদি একই রকম না হয় তাহলে কিন্তু হবে না। চলক যেহেতু একই রকম যোগ হিসাবে আছে, তো যোগ হিসাবে যদি থাকে তাহলে সহগগুলাকে যোগ করতে হয়। চলকগুলাকে যোগ না, সহগগুলাকে যোগ করবা। তো প্রথম যে x আছে এখানে সহগ কত, 2। আবার এখানে যে x আছে এটা সহগ কত, 3। এখন 2 এ আর 3 এ যোগ করলে কত হবে, 5। তার মানে 5x। কয় x, 5x। বুঝতে পারছো? এদিকে আছে 2টা x, এদিকে আছে 3টা x, মিলায় যোগ করলে কি হবে, 5x হবে। এখন এই হিসাবটা লক্ষ্য রাখি, এখানে দেখো চলক কিন্তু এখন একরকম না। যেহেতু চলক একরকম না, তার মানে এটা যোগ করা যাবে না। এটা যা আছে তাই, 5a প্লাস 7b, এটাই হবে। আর যদি কমন নেওয়া যেত মানে মিল থাকতো সহগের মধ্যে, তাহলে কিন্তু আমরা কমন নিতে পারতাম। যেহেতু সহগের মধ্যে কোনো কিছু কমন যায় না, সেজন্য এটা যা আছে তাই থাকবে, এটা যোগ করা যায় না। আশা করি বুঝতে পারছো। তো দেখো এখন এই দুইটা বিয়োগ দেখো। প্রথমত দেখবা চলক একরকম কিনা।
এক্স ওয়াই এক্স ওয়াই একই রকম চলক, মানে এখানে এক্স ওয়াই কয়টা আছে 10টা, এই জায়গার মধ্যে এক্স ওয়াই কয়টা আছে 5টা, 10টা এক্স ওয়াই থেকে 5টা এক্স ওয়াই বাদ দিতে হবে, তাহলে আরো কয়টা এক্স ওয়াই থাকবে, আরো 5টা এক্স ওয়াই থাকবে। কিন্তু পরবর্তী যে বিয়োগটা আছে এদিকে একটু খেয়াল করি, যে এখানে এ বি আর এখানে বি ওয়াই চলক কিন্তু একরকম না, চলক কিন্তু একরকম না, সেই জন্য এটা আমরা হিসাব করতে পারবো না, তবে কমন নিতে পারবো। কি নিতে পারবো, কমন। কমন কতটার মানে কি, মধ্যখানে ফকির আছে, কিন্তু এই পাশের মধ্যে কি মিল আছে, কি কি মিল আছে দেখো তো, বি আর বি মিল আছে, সেই জন্য বি কমন নিয়ে একটা ব্র্যাকেট দিতে হবে, কমন নিলে কিন্তু ব্র্যাকেট দিতে হয়। আর কমন নেওয়ার অপর নাম হচ্ছে ভাগ করা। যেহেতু তুমি এই দুইটা থেকে বি কমন নিলা, সেই জন্য এই বি দ্বারা একবার এইটাকে ভাগ করতে হবে, আবার এই বি দ্বারা এটাকে একবার ভাগ করতে হবে। তো ভাগ করি, বি দ্বারা 4ab কে ভাগ করলে বি এ বি এ কাটা যাবে, থাকবে কি 4a, মাইনাসের জায়গায় মাইনাস। আর এখানে বি দ্বারা 7by কে যদি আমরা ভাগ করি, বি এ বি এ কাটা যাবে, থাকবে কি 7y, তাহলে লিখে দিব 7y। তার মানে এটাকে বিয়োগ করা যায় না, তবে কমন নেওয়া যায়। আশা করি এই বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমরা যোগ বিয়োগের ক্ষেত্রে দেখলাম যে কিভাবে এইগুলা হিসাব নিকাশ করতে হয় চলকের ক্ষেত্রে। তো এইটুকু যদি তোমরা বুঝে থাকো, তো একটা কমেন্ট তো অবশ্যই করতে পারো যে স্যার আমি বুঝতে পেরেছি। তো এখন আমরা গুণ এবং ভাগের ক্ষেত্রে দেখবো। আচ্ছা, আমি গুণ আর ভাগের ক্ষেত্রে লিখি। প্রথম আমি লিখবো এ ইন্টু এ সমান, তারপর আমি লিখলাম বি স্কোয়ার ইন্টু বি কিউব ইন্টু মনে করো বি টু দি পাওয়ার 5 লিখলাম, কেমন। তারপর লিখলাম এ এক্স ওয়াই ইন্টু বি সি এক্স সমান। আচ্ছা, 3টা গুণ লিখলাম, এখন 3টা ভাগ লিখি। মনে করো ভাগটা আছে 7, আচ্ছা সংখ্যা নাই দেই, সংখ্যা সারা দেই, এই জায়গার মধ্যে কিছু সংখ্যা দিয়ে করি। মনে করো আছে 2x কিউব ইন্টু 3x টু দি পাওয়ার 4 আছে। ওকে, এখন আমরা কটা ভাগ দিই। ভাগটা হচ্ছে মনে করো প্রথমত আছে কি a টু দি পাওয়ার 10 ভাগ a টু দি পাওয়ার 5 আছে একটা। তো ভাগ কিন্তু দুই ভাবে থাকে, এভাবে অথবা এভাবে দাগ দিয়েও কিন্তু ভাগ দেওয়া যায়। আরেকটা মনে করো আছে x টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 7, এই ভাগটা। তো এই যে ভাগ আছে, আমি এই 3টা গুণ এবং ভাগগুলা লিখলাম, এটা একটু ভালোভাবে তোমাদেরকে আমি একটু শিখাই। তো দেখো, প্রথমত গুণগুলা একটু খেয়াল করি। তো প্রথমত গুণগুলা খেয়াল করে, তো গুণ যে আছে আমরা কিন্তু আগে কিন্তু বলছি যোগের ক্ষেত্রে কিন্তু দেখবা যে চলকের সাথে সহগ কত আছে এইগুলা যোগ করলে কিন্তু বাস হয়ে যায়, তাই না। কিন্তু গুণের ক্ষেত্রে কিন্তু এইরকমটা হয় না। গুণের ক্ষেত্রে পাওয়ার দেখতে হয়। গুণের ক্ষেত্রে কি দেখতে হয়, পাওয়ার দেখতে হয়। পাওয়ার কোথায় থাকে, চলকের উপরে থাকে। এখন তোমরা বলবা স্যার চলকের উপরে তো কোনো কিছু নাই। হ্যাঁ আমি জানি নাই, কিন্তু মনে মনে পাওয়ার 1 থাকে, এটা মনে রাখবা। তার মানে এই এর উপরে পাওয়ার মনে মনে কত আছে, 1 আছে। আবার এইটার উপরে পাওয়ার মনে মনে কত আছে, 1 আছে। আবার এইটার উপরে পাওয়ার মনে মনে কত আছে, 1 আছে। এবং তুমি যে গুণ করবা, গুণ করার আগে তুমি শিওর হবা যে এগুলা সবগুলা চলক একরকম কিনা। তো আমি দেখতে পেলাম এখানে প্রত্যেকটা চলকে কিন্তু একরকম। যখন দেখবা চলক একরকম, তখন শুধু একটা চলক লিখবা, এ লিখবা, একটা চলক লিখবা, কটা লিখবা, একটা। আর যখন দেখবা গুণ হিসাবে আছে, গুণের সময় পাওয়ার গুলা যোগ হবে। আমরা কিন্তু যোগের ক্ষেত্রে দেখলাম যে চলকের সাথে সহগ থাকে, সহগ গুলো আমরা যোগ করে দিই। আর গুণের ক্ষেত্রে আমরা উপরে যে পাওয়ার আছে, পাওয়ার গুলা যোগ হবে। তো প্রথমত উপরে পাওয়ার কত আছে, 1, আমরা দিব 1, গুণের জন্য যোগ দিব। আবার এইটার উপরে পাওয়ার কত আছে, 1, যোগ দিব। আবার এর উপরে পাওয়ার কত আছে, 1, যোগ দিব। এখন দেখো তো, এর জায়গায় এ রেখে দিলাম, 1 1 1 যোগ করে কত হবে, 3 হবে। তার মানে a কিউব। বুঝতে পারছো। এদিকে লক্ষ্য রাখি, দেখো বি স্কোয়ার ইন্টু বি কিউব ইন্টু বি টু দি পাওয়ার 5। দেখো চলক কিন্তু একই রকম, তাই না। যেহেতু চলক একই রকম, আমরা একটা চলক বি নিব,
আর দেখো এখন কিন্তু এগুলা গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে উপরের পাওয়ার গুলা কি হবে, প্লাস হবে। প্রথমটার উপর পাওয়ার কত আছে 2 প্লাস, তার পরবর্তী পাওয়ার আছে 3 প্লাস, তারপরে পাওয়ার আছে 5। এখন বির জায়গায় বি রেখে দিলাম, 2 আর 3 5, 5 এর সাথে যোগ করলে কত হবে 10 হবে, তার মানে বি টু দি পাওয়ার 10 হলো। তো তার পরবর্তী গুণ দেখো, দেখো চলকগুলো আগে দেখতে হবে। এখানে গুণ আছে, এই পাশে চলক আছে এ এক্স ওয়াই, আর এই পাশে চলক আছে কি বি সি এক্স। মানে প্রত্যেকটা কিন্তু একই রকম না, তবে কিছু কিছু মিল আছে, যেমন এক্স এ এক্স এ মিল আছে, তাই না? যেহেতু এক্স এক্স এ মিল আছে, এটা আমরা পরে হিসাব করি। আমরা জানি যখন আমরা এবিসিডি বলি, যে আমি যদি বলি যে তোমরা এবিসিডি বলো, তখন তোমরা বলবা যে এ বি সি ডি, এভাবে বলতে বলতে লাস্টে বলবা এক্স ওয়াই জেড, আগে কিন্তু এক্স। তার মানে যখন তুমি গুণগুলা করবা, আগে সিরিয়াল ভাবে গুণগুলা করবা। প্রথম আগে এ লিখবা, এ কি আর আছে নাই, তো একটাই এর জায়গায় একটাই রেখে দাও। তারপর কি আছে বি, বি একটা আছে, বির জায়গায় বি রেখে দাও। তারপরে সি আছে, একটা সির জায়গায় সি রেখে দাও। তবে এদিকে লক্ষ্য রাখো, এক্স এই জায়গার মধ্যে এক্স মধ্যখানে কিন্তু গুণ। তো আমি কি বলছিলাম, গুণের সময় পাওয়ার গুলা যোগ হয়। এইটার উপরে কিন্তু পাওয়ার মনে মনে এক আছে, মনে রাখবা। এই এক্স এর উপরে পাওয়ার মনে মনে এক আছে, এইটার উপরে পাওয়ার মনে মনে এক আছে, আবার এই এক্স এর উপরে পাওয়ার মনে মনে এক আছে। তো যখন তুমি এক্স এক্স এ গুণ করবা, গুণের সময় কিন্তু এই পাওয়ার দুটা যোগ হবে। তার মানে একে আর একে যোগ করলে কত হবে 2 হবে। তার মানে এক্স এর উপরে 2 হবে, এক্স স্কয়ার। ওয়াই আছে একটা, ওয়াই এর জায়গায় ওয়াই রেখে দিলাম। এটা হচ্ছে ক্যালকুলেশন। তো তারপরে লক্ষ্য রাখো, এই জায়গার মধ্যে তুমি চাইলে এভাবে ভেঙ্গে ভেঙ্গে লিখতে পারো, বা তুমি ডাইরেক্ট লিখতে পারো। আমি কিন্তু এটা ডাইরেক্ট লিখছি, এখনো কিন্তু আমি ডাইরেক্টলি লিখবো। তো এখানে গুণ আকারে আছে, এই পাশে আছে 2x³ আর এই পাশে কি আছে 3x⁴ আছে। তো এই দুইটাকে যদি তুমি গুণ করতে চাও, আগে আমরা যে সহগগুলা আছে সহগগুলা গুণ করে দিব। প্রথম সহগ কত 2, পরবর্তী সহগ কত 3। তো 2 আর 3 গুণ করলে কত আসবে 6 আসবে। তো লিখলাম 6। এখন চলকগুলা লক্ষ্য রাখি, x³ x⁴ এই দুইটাকে গুণ করলে আসবে x⁴। এখন বলবেন, তোমরা বলবা যে ভাইয়া বা স্যার বলো, বলবা যে এটা কিভাবে হলো, যে 7 কেন হবে। দেখো গুণ আকারে আছে, চলক কিন্তু একই রকম। তো দুইটা চলক থেকে আমরা একটা চলক নিলাম। আর আমি কি বলছিলাম, যখন গুণ আকারে থাকবে তখন পাওয়ার গুলা যোগ হবে। তো 3 আর 4 যোগ করলে কত হবে 7 হবে। তার মানে 6x⁴। আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো এখন আমরা ভাগের ক্ষেত্রে দেখি, দেখো বৃত্তি কিন্তু দুইটার থেকে আমরা একটা নিব। তো নিলাম, একটা বৃত্তি নিলাম। আর গুণের সময় কিন্তু পাওয়ার গুলো আমরা যোগ দিছি, তাই না? কিন্তু ভাগের সময় পাওয়ার গুলা বিয়োগ হয়। তার মানে এর উপরে কত আছে 10, ভাগের জন্য বিয়োগ দিব, এর উপরে কত আছে 5। এখন এর জায়গায় এ রেখে দিব, 10 থেকে যদি আমরা 5 বিয়োগ করি আরো 5 থাকবে, তার মানে a⁵ 5। তো ভাগ এভাবে লেখা যায়, ভাগ এভাবে লেখা যায়। চলক দুইটার থেকে আমরা একটা লিখবো। আমরা কিন্তু আগে থেকে জানি যে ভাগের সময় পাওয়ার গুলা কি হয়, বিয়োগ হয়। প্রথমটা পাওয়ার কত আছে 10, ভাগের জন্য মাইনাস, পরবর্তী পাওয়ার কত আছে 7 সমান এক্স এর জায়গায় এক্স। 7 থেকে যদি 10 থেকে যদি তুমি 7 বিয়োগ করো, তাহলে কত হবে 3 হবে, তার মানে x³। তো এই হচ্ছে তোমাদের যোগ, বিয়োগ, গুণ, ভাগের ক্ষেত্রে বেসিক ক্লাস। এখন আমরা কিছু সমীকরণ শিখতে হবে। মানে এই পাশে আমরা এক্স এর মান কিভাবে বের করব, মানে চলকের মান কিভাবে বের করতে হয়, এই সামান্য একটু টুকটাক একটু বেসিক তোমাকে অবশ্যই জানতে হবে। তো এই গুণ এবং ভাগগুলা বুঝছো কিনা এটা কমেন্ট করে দাও। ওকে, এখন লক্ষ্য রাখি কিছু সমীকরণের সমাধান করতে হবে। আমি কটা প্রশ্ন আগে লিখি। মনে করো 1 নাম্বার একটা সমীকরণ, মনে করো a+5 = 10। এখানে একটা সমীকরণ লিখলাম। এখন এই সমীকরণের মধ্যে বললো যে এখান থেকে এর মান নির্ণয় করো। চলকটা কি আছে, এ আছে, এর মান নির্ণয় করো, তাই না? তো মনে রাখবা, তুমি যার মান বের করবা, আমি আজকের ক্লাসটা কিন্তু খুবই স্পেশাল, কিন্তু এটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে। স্যার ভাগের দুইটি আর একবার বলেন। আচ্ছা, আমি ভাগেরটা আমি এই জায়গার মধ্যে একবার লিখি, যেহেতু মুছে ফেলছি। দেখো ভাগের ক্ষেত্রে দেখো আমি লিখলাম p⁻15। মনে করো ভাগ হচ্ছে p⁻13। তো এটা কিভাবে করতে হয়,
যেহেতু চলক দুইটা একরকম, দুইটার থেকে আমরা একটা নিব। প্রথম ডরফের পাওয়ার কত আছে? 15 আছে, ভাগের জন্য মাইনাস হবে, পরবর্তী পাওয়ার কত আছে? 13 আছে। এখন দেখো ফির জায়গায় ফি রেখে দিলাম এবং 15 থেকে 13 গেলে কত হবে? 2 হবে, তার মানে ফি স্কয়ার হলো। আরেকটা দেখাই, মনে করা আছে ওয়াই টু দি পাওয়ার 20 ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার কি আছে? 19 আছে। এখন এইটা কিভাবে লিখবা? দুইটা ভিত্তির থেকে একটা লিখবা। প্রথম ডরফের পাওয়ার আছে 20, ভাগের জন্য মাইনাস, পরবর্তী পাওয়ার কত আছে? 19 সমান ওয়াই এর জায়গায় ওয়াই, আর 20 থেকে যদি তুমি 1 বিয়োগ করো কত হবে? 1 হবে। তো উপরে পাওয়ার 1 লিখতে হয় না, এটা মনে মনে আছে, আমরা এমনিতেই বুঝিনি, সেজন্য 1 আর দিতে হয় না। এটাই হচ্ছে মানে কি, মানে ভাগ করার সিস্টেম। তো আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো আমরা সমীকরণটা সমাধান করি। দেখো সমীকরণ থেকে এর মান বের করব। মনে রাখবা, যখন দেখবা মধ্যখানে সমান আছে, তুমি কিন্তু আর দ্বিতীয়বার কিন্তু এখানে সমান দিতে পারবা না। তুমি হয়তোবা তুমি এই চিহ্নটা দিবা, অথবা তুমি ভা লিখবা। কি লিখবা? ভা। তুমি ভা লিখলাম। কিসের মান বের করবা? এর মান বের করবা। মনে রাখবা, যার মান তুমি বের করবা তা থাকবে বাম দিকে। কোথায় থাকবে? বাম দিকে। আর যে ধ্রুবক গুলো আছে, মানে সংখ্যাগুলো আছে, সেটা চলে যাবে কি? ডান দিকে চলে যাবে। চলক থাকবে বাম দিকে আর ধ্রুবক থাকবে কি? ডান দিকে। যেহেতু তোমরা এর মান বের করবা, এটা রেখে দিব, সমানের জায়গায় সমান, 10 এর জায়গায় 10 রেখে দিলাম। এখানে পাঁচটা কি হিসাবে আছে? দেখো তো, যোগ হিসাবে আছে। যখন তুমি সমানের বাম দিকে ডান দিকে নিয়ে আসবা, যোগটা কি হবে? মাইনাস হবে। এখন যদি তুমি এটা বিয়োগ করো, যে 10 থেকে 5 গেলে কত হবে? 5 হবে। তার মানে অতএব এর মান কত আসলো? 5 আসলো। তার মানে আমরা এর মান পেয়ে গেলাম 5। তার মানে আমরা একটা নিয়ম শিখলাম, যদি সমানের বাম দিকে অথবা ডান দিকে প্লাস থাকে, এক পাশ থেকে আরেক পাশে নিই, তাহলে কি হবে? মাইনাস হবে। ওকে, তো 2 নাম্বারটা দেখি। এখন মনে করো আছে y মাইনাস 7 ইকুয়াল টু 13। তো এখান থেকে আমাকে ওয়াই এর মান বের করতে হবে। কেমন? তো দেখো, ওয়াই এর মান যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা ওয়াইটা রেখে দিব। রাখলাম ওয়াই, 13 জায়গায় 13, এখানে -7, এই পাশে আনলে কি হবে? +7। এখন এই দুইটা যোগ করে দাও, তাহলে কি হবে? 20। তার মানে অতএব ওয়াই সমান কত আসলো? 20 আসলো। বুঝতে পারছি? ওকে, তারপর আরেকটা দেখাই, এই জিনিসটা তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে। যেমন 3 নাম্বারটা। 3 নাম্বার মনে করো আছে এখানে 8 মাইনাস এক্স সমান, তারপর মনে করো আছে 2x মনে করো আছে +7। এখান থেকে কিসের মান বের করতে হবে? এক্স এর মান বের করতে হবে। চলকটা হচ্ছে এক্স। তো এটা বের করার জন্য আমি বলছিলাম, তুমি কার মান বের করবা? এক্স এর মান বের করবা। তার মানে এক্সটা বাম দিকে থাকবে। তুমি যদি একটু ভালোভাবে খেয়াল করো, দেখবা সমানের ডান দিকে কিন্তু দুইটা এক্স আছে। তার মানে এই দুইটা এক্স কিন্তু আমাদের বাম দিকে নিয়ে নিতে হবে, কারণ এক্স এর মান বের করতে হবে। তো সমান আছে বা দিব, কিসের মান বের করবা? এক্স এর মান, শুধু এক্স গুলো রাখবা। তো এই এক্স এর কিন্তু মাইনাস আছে, তোমাকে কিন্তু মাইনাসটা দিতে হবে। এখানে 2x আছে প্লাস, যখন সমানের বাম দিকে আনবা তখন কি হবে? -2x হবে। সমান +7 এর জায়গায় +7 রেখে দিলাম। এখন বলবা যে স্যার আমি প্লাসটা কেন দিলাম না? প্রথম যখন তুমি সমানের কাছে সংখ্যাটা লিখবা, তখন প্লাস দিতে হয় না, কিন্তু মাইনাসটা দিতে হয়। এদিকে যে 8 আছে, এটা আছে প্লাস, এই পাশে 8টা আনলে কি হবে? মাইনাস হবে। এখন যদি খেয়াল করো সবাই, এদিকে লক্ষ্য রাখে, এদিকে এক্স দে আছে, মাইনাসের এক্স কয়টা? এটার সাথে কিন্তু মনে মনে সহ কত আছে? 1 আছে। এগুলো কিন্তু আমি একটু আগে কিন্তু বলছি, তাই না? তো যেহেতু এখানে মাইনাসের একটা এক্স আর এখানে মাইনাসের কটা এক্স? দুইটা এক্স। এখন বলো তো মাইনাসের কয়টা হলো? 3টা এক্স। আমরা লিখবো -3x সমান, আর এখানে 7 থেকে যদি তুমি 8 বিয়োগ করো, তাহলে কি হবে? -1 হবে। কিসের মান বের করবা? এক্স এর মান বের করবা, এক্সটা রেখে দিবা। আর মাইনাস যে 3 আছে, এই -3 কিন্তু এক্স এর সাথে গুণ হিসাবে আছে। তো এই পাশে যদি গুণ হয়, সমানের যদি তুমি ডান দিকে নাও, তাহলে মাইনাস হিসাবে নিচে চলে যাবে, ভাগ হিসাবে নিচে চলে যাবে, আর উপরে থাকবে হচ্ছে কি? -1। উভয় পাশে উপরে নিচে মাইনাস মাইনাস কাটলে থাকবে কি? 1 ডিভাইডেড বাই 3 থাকবে। তার মানে এক্স এর মান কত আসলো? 1 ডিভাইডেড বাই 3। তো এই হচ্ছে তোমাদের কি? বেসিক।
তো আশা করি এই বেসিকগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো এই পর্যন্তই বেসিক ক্লাস, আর আমি মনে করি না বেসিক ক্লাস আর লাগে। মানে যার মানটা তুমি বের করবা তা শুধু বাম দিকে নিয়ে আসবা আর সংখ্যাগুলো ডান দিকে পাঠাই দিবা। তবে এক পাশ থেকে যদি তুমি আরেক পাশে নাও তাহলে কিন্তু চিহ্নের পরিবর্তন হয়। তাহলে কিসের পরিবর্তন হয়? চিহ্নের পরিবর্তন হয়। ওকে, তো এই পর্যন্ত যদি তোমরা যদি বুঝো তাহলে আমরা আরেকটু সামনের দিকে আগাই। বেসিক ক্লাস দেখো, এখন আমরা কি শিখতে পারি? এখন আমরা শিখবো তোমাদের বেসিক ক্লাসের মধ্যে। এখন আমরা কি শিখতে পারি? আরো কি কি বেসিক ক্লাস মানে মানে শেখা তোমাদের অবশ্যই জরুরি। সেটা হচ্ছে, আচ্ছা আমি এইদিকে একটা লিখি। মনে করো আছে 7a ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু, এই পাশে আছে মনে করো 10 ডিভাইডেড বাই 10 না, এখানে দিব 7। আর এই জায়গার মধ্যে আমরা দিতে পারি 10। মনে করি এখানে আমি একটা লিখলাম আর সমীকরণ লিখলাম, এখান থেকে বলছে যে আমাদের এর মান বের করতে হবে। তো এই এর মান বের করার জন্য প্রথমত কি করবা, বা সমান যেহেতু আছে বা দিবা। তো দেখো এইটার থেকে তুমি এর মান বের করতে হলে তুমি প্রথমত দেখতে হবে এই জায়গার মধ্যে 7টা এখানে কি হিসাবে আছে। তোমরা বলো স্যার এটা তো বাঘ চিহ্ন, 7টা বাঘ আছে। যেহেতু 7টা বাঘ আছে, যদি সমানের ওই পাশে পাঠাই তাহলে কি হবে? গুণ হবে। কার সাথে গুণ হবে? 10-এর সাথে। আর এখানে থাকবে কি 7a। তো 10-এর সাথে তুমি গুণ করো, 7 কত হবে? 70 হবে। তো a সমান 7 আছে, কিন্তু এই জায়গার মধ্যে মধ্যখানে গুণ আছে। তো 7টা যদি আমি এই সমানের ডান দিকে পাঠাই তাহলে ভাগ হবে। আর উপরে যাবে কত? 70। 70-এর মধ্যে 7 কয়বার যায়? 10 বার। তার মানে আমাদের এর মান কত আসলো? 10 আসলো। আশা করি এই পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো এখন আমরা শিখবো কিভাবে লসাগু নিতে হয়। এই জিনিসটা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের বুঝতে হয় যে কিভাবে লসাগু নিতে হয়। তোমাদের চলকের ক্ষেত্রে কিভাবে লসাগু নিতে হয়। তো আমি দুইটা ভগ্নাংশ লিখি। প্রথমটা আমি লিখলাম 7 ডিভাইডেড বাই a প্লাস, তারপর মনে করো b উপরে হচ্ছে 8 ডিভাইডেড বাই b। আমি এই জায়গার মধ্যে একটা ভগ্নাংশের যোগ লিখলাম। এখন এই ভগ্নাংশের যোগটা তুমি কিভাবে লিখবা সেটা লক্ষ্য রাখো। প্রথমত ভগ্নাংশের নিচের গুলাকে বলা হয় হর। হর কত আছে? হর হচ্ছে a আর b। তো আমরা জানি ভগ্নাংশের যোগ বলো অথবা ভগ্নাংশের বিয়োগ বলো, দুইটার ক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হয়? প্রথমত হরের লসাগু নিতে হয়। উপরেরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। মুখস্থ করো অথবা লেখা ফেলো। উপরেরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় কি? হর। তো ভগ্নাংশের যোগ বলো বিয়োগ বলো, তুমি যদি লসাগু করতে চাও তাহলে হরের লসাগু নিতে হয়। তো হরের লসাগু আমরা চলকের ক্ষেত্রে কিভাবে নিতে পারি সেটা নিয়ম হচ্ছে, যদি আলাদা আলাদা চলক হয়, কি বলছি, যদি আলাদা আলাদা চলক হয় সবগুলোই লসাগু হবে। যেমন এই জায়গার মধ্যে হর কত আছে? a, এই জায়গার মধ্যে হর কত আছে? b। দুইটা কিন্তু আলাদা আলাদা, এই জন্য দুইটাই কিন্তু লসাগু হবে, মানে a b লসাগু হবে। বুঝতে পারছো? এখন লসাগু নেওয়ার পর কি করবা তোমরা জানো? লসাগু নেওয়ার পর এখানে যে হর a আছে, এই হর a দ্বারা নিচের যে লসাগু আছে a b, এটাকে ভাগ করতে হবে। ভাগ করার পর যত বের হবে উপরে লবের সাথে গুণ হবে। তো দেখো a দ্বারা a b কে ভাগ করব। মনে রাখবা ভাগ করা মানে কি? কাটাকুটি করা। তো a দ্বারা যদি a b কে ভাগ করি, a কাটা থাকবে কি? b। এই b কিন্তু উপরে 7 এর সাথে গুণ হবে। তার মানে b দ্বারা যদি 7 কে গুণ করি তাহলে 7b হবে। কি হবে? 7b। যোগ আছে দিব যোগ। আবার সেম ভাবে এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করব। তার মানে b দ্বারা যদি a b কে ভাগ করি, b b কাটা, b b কাটা থাকবে কি? a কিন্তু উপরে 8 এর সাথে গুণ হবে। তো a দ্বারা যদি 8 কে গুণ করি তাহলে 8a হবে। এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার। এই জায়গার মধ্যে কোনো কিছু করা যায় না, মানে কাটাকুটি কোনো কিছু করা যায় না। এটাই হচ্ছে আমাদের কি? লসাগু নেওয়ার সিস্টেম। তো এটাই আমি আরেকবার লিখবো, মানে আরেকভাবে থাকতে পারে, সেটা হচ্ছে এদিকে লক্ষ্য রাখো। যেমন আমি আরেকটা এই পাশে লিখি। মনে করো উপরে আছে 5 ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 10 ডিভাইডেড বাই এক্স কিউব, আর এখানে আছে ওয়াই টু দি পাওয়ার 5। তো এইটার ক্ষেত্রে
লক্ষ্য রাখি এখানে কিন্তু ভগ্নাংশের কি একটা আছে, বিয়োগ আছে। তো এইটার ক্ষেত্রে কিভাবে লসাগু নিতে হয় সেটা আমরা একটু দেখে নিই। তো প্রথমত আমরা চলকগুলো আগে মিলাবো যে চলকগুলো কি কি আছে। তো আছে এক্স, এই জায়গার মধ্যে কিন্তু এক্স আছে, ওয়াই আছে, এই জায়গার মধ্যে ওয়াই আছে। এখন কি তুমি এক্স ওয়াই আগেরটার মতো লিখে দিবা? আগে তো এ বি ছিল, এ বি লিখে দিছো, এখন কি এক্স ওয়াই লিখে দিবা? না, এক্স ওয়াই লিখবা, কিন্তু পাওয়ার গুলা বিবেচনা করতে হবে। লসাগুর ক্ষেত্রে পাওয়ারের সিস্টেম, লসাগুর ক্ষেত্রে মানে পাওয়ারের ক্ষেত্রে যদি তুমি লসাগু নাও, এটা সিস্টেম হচ্ছে সর্বোচ্চ পাওয়ারটা কিন্তু লসাগু হয়। কি বলছি? সর্বোচ্চ পাওয়ারটা কিন্তু লসাগু হয়। তো এক্স স্কোয়ার আর এক্স কিউব, তোমরা বলো কোনটার উপরে পাওয়ার বেশি? এক্স কিউবের উপরে পাওয়ার বেশি, সেই জন্য এক্স কিউব লসাগু হবে। আবার ওয়াই আর ওয়াই টু দি পাওয়ার 5 এর মধ্যে কোনটার মধ্যে পাওয়ার বেশি? ওয়াই টু দি পাওয়ার 5, তার মানে ওয়াই টু দি পাওয়ার 5 কি হবে? লসাগু হবে। তার মানে আমরা এই দুইটা থেকে কি লসাগু গেল? এক্স কিউব আর হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 5। এখন এই লসাগু নেওয়া শেষ, আগের মতন এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করব। তো দেখো ভাগ করে কি বলছি, ভাগ করব এইটা দ্বারা এইটাকে ভাগ করব। তো আমাদের হরটা যাবে নিচে, মানে এক্স স্কোয়ার ওয়াই, আর লসাগুটা আমরা উপরে। আমরা কিন্তু মুখে মুখে ভাগ করতে পারি, তারপরে তোমাদেরকে আমি লিখে দেখাচ্ছি। এখন দেখো ভাগ করি, এক্স স্কোয়ার কে যদি আমরা এক্স কিউবে কাটি, উপরে আরেকটা এক্স থাকবে। ওয়াই কে দ্বারা যদি ওয়াই টু দি পাওয়ার 5 কে আমরা কাটাকুটি করি, তাহলে এখানে ওয়াই টু দি পাওয়ার 4 থাকবে। তার মানে এক্স ওয়াই টু দি পাওয়ার 4 কি আসলো? এক্স ওয়াই টু দি পাওয়ার 4। এই এক্স ওয়াই টু দি পাওয়ার 4 আবার উপরে লবের সাথে গুণ, তার মানে 5 দ্বারা যদি আমি এক্স ওয়াই টু দি পাওয়ার 4 কে গুণ করি, তাহলে 5 এক্স এক্স ওয়াই টু দি পাওয়ার 4 হবে। আশা করি বুঝতে পারছো। মধ্যেখানে কি আছে? মাইনাস দিলাম, মাইনাস। তো প্রথমটা আমরা যেভাবে লিখলাম, দ্বিতীয়টা কিন্তু সেম ভাবে আবার এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করব। তো দেখো ভাগ করি, তো এই হরটা যাবে নিচে, মানে এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 5, আর এখানে এটা যাবে উপরে এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 5। এখন একটা জিনিস যদি তোমরা খেয়াল করো, হরের মধ্যে যা আছে লবের মধ্যে তাই আছে, সেম টু সেম। সেম টু সেম মানে কয়বার যায়? একবার যায়। এক আবার উপরে 10 এর সাথে গুণ, তার মানে 10 একে 10। তো এই হচ্ছে তোমাদের কি লসাগু নেওয়ার সিস্টেম। তো আশা করি কিভাবে লসাগু নিতে হয় সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয়, যে তোমাদের যে বই আছে, সকলে তোমাদের বইটা বের করো। তোমাদের বইয়ের অনুশীলনী 3.1 এর মধ্যে যাও। সবাই তোমাদের বইয়ের যে অনুশীলনী 3.1 আছে, এই জায়গার মধ্যে যাও। কথার সাথে সাথে কিন্তু তোমরা চলে যাবে আশা করি। তোমাদের 3.1 আছে, এখান থেকে তোমরা কিছু অঙ্ক করবা। আমি এই জায়গার মধ্যে কিছু অঙ্ক করবো। অনুশীলনী বীজগাণিতিক রাশি কত যাবো? 3.1 এর মধ্যে সবাই যাও। 3.1 ওকে। তো 3.1 এর মধ্যে তোমরা যাও, আমিও যাচ্ছি, তোমরাও যাও। তোমরা যদি 3.1 এর মধ্যে যাও, এখানে দেখবা লেখা আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো আমি এখান থেকে একটা, দুইটা, তিনটা, চারটা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে তোমাদেরকে আমি এখন দেখাবো। চারটা না, শুধু একটা দুইটা বর্গ নির্ণয় করে তোমাদেরকে আমি দেখাবো। বাকি যে আরো আছে এগুলো তোমরা নির্ণয় করবা। আর যদি না পারো তো আমি তোমাদেরকে দেখাই দিব। তো প্রথম যে 1 নম্বরে আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, এইগুলা কিন্তু আচ্ছা আমি আরেকটা কথা বলি, আমি নিজে নিজে বানাইয়া করি। তোমরা যে কাজটি করবা, তোমাদের পাঠ্য বইয়ের যে আছে এখানে, এইগুলো তোমরা নিজেরা করবা। তো আমি বানিয়ে দুইটা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে তোমাদেরকে আমি দেখাই। তো প্রথমত আমি এখানে লক্ষ্য রাখো, লিখলাম 7a প্লাস 2b। এটাকে আমাদের কি করতে হবে? বর্গ নির্ণয় করতে হবে। মনে করি এটা আমাদের 1 নম্বর অঙ্ক। তো এইটাকে আমাকে বর্গ নির্ণয় করতে হবে কিসের সাহায্যে? সূত্রের সাহায্যে। এখন সূত্রের সাহায্যে কিভাবে এটা বর্গ নির্ণয় করতে হবে আমি তোমাদেরকে আজকে এমন ভাবে শিখাই দিব যে এর আগে তুমি কখনো শিখোনি। বুঝতে পারছো? আমি একটু বড় করি। না, স্ক্রিনে লেখা তো মোটামুটি দেখাই যাচ্ছে, আর একটু কি বড় করা যায়? আচ্ছা আমি আর একটু হালকা বড় করি, যেন তোমরা একটু ভালোভাবে দেখতে পারো। ওকে, দেখো সবাই খেয়াল করো। তো তোমাকে বলছে এইটাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তোমরা কিন্তু তোমাদের এই 3.1 এর মধ্যে দেখবা বর্গ নির্ণয় করা, এগুলো তোমরা নিজে করবা। চারটা আছে, মানে
দ্বিপদীর ক্ষেত্রে তোমরা নিজেরা করবা। আমি এখানে একটা প্লাস আর একটা মাইনাসের সমাধান করে দেখাচ্ছি। তো এইটার বর্গ নির্ণয় করতে হবে। মনে রাখবা, বর্গ যেহেতু তুমি নির্ণয় করতে চাও, প্রথমত সমান দিয়ে যা আছে তাই লিখবা। কি আছে? 7a + 2b। কি নির্ণয় করতে হবে? বর্গ। বর্গ নির্ণয় করতে হলে এইভাবে ব্র্যাকেট দিয়ে বর্গটা দিয়ে দিবা। বর্গ হচ্ছে বাংলায় বলা হয় বর্গ, ইংরেজিতে বলা হয় স্কোয়ার। আমরা কিন্তু এবার ঠিক চিহ্ন দিয়ে দিই, আসলে কিন্তু এটা ঠিক চিহ্ন না, এটা হচ্ছে এভাবে 2 দিতে হয়। 2 দিলেই কিন্তু দেখো যে ঠিক চিহ্নের মতন হয়ে যাচ্ছে, তাই না? তো আমাদের এইটার বর্গ নির্ণয় করতে হবে। প্রথমত বর্গ নির্ণয় করতে হলে ব্র্যাকেট দিয়ে বর্গ দিয়ে দিতে হবে। বুঝতে পারছো? তো এখন দেখতে হবে তুমি যে বর্গ নির্ণয় করবা, তুমি বর্গ দিয়ে দিলা, এখন এটা কোন সূত্রে আছে এটা তোমাকে বুঝতে হবে। এটা বোঝার জন্য মধ্যখানে প্লাস অথবা মাইনাস যদি থাকে, আমি আবার বলি, মধ্যখানে প্লাস অথবা মাইনাস যদি থাকে, প্লাস মাইনাসের এই পাশে যা থাকবে এটাকে এ ধরবা, আর প্লাস মাইনাসের এদিকে যা থাকবে এটাকে কি ধরবা? বি ধরবা। তো তুমি 7a কে এ ধরলা, 2b কে বি ধরলা, তাই না? এখন দেখো কি দাঁড়ায়, 7a কে তুমি কি ধরলা? এ ধরলা। মধ্যখানে কি আছে? প্লাস। তুমি প্লাসের এই পাশে 2b আছে, এটাকে তুমি কি ধরলা? বি ধরলা। এবং ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার আছে, আমি দিলাম ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার। এখন তোমরাই বলো যে এটা কোন সূত্রের মধ্যে আছে। এখন তোমরা অনায়াসে বলবা যে স্যার এটা হচ্ছে a + b হোল স্কয়ার সূত্রে আছে। যেহেতু বর্গ নির্ণয় করতে হবে, a + b হোল স্কয়ার সূত্র কি আমি 1 নম্বরের মধ্যে লিখছিলাম, a স্কয়ার + 2ab + b স্কয়ার। এটা হচ্ছে বর্গ নির্ণয়ের সূত্র। তার মানে এই রাশির বর্গ নির্ণয় করতে হবে। ফার্স্ট অফ অল আমি বর্গ দিয়ে দিলাম। ফার্স্ট অফ অল কি করলাম? ব্র্যাকেট দিয়ে বর্গ দিয়ে দিলাম। বর্গ দেওয়ার পর তোমার কাজ হচ্ছে প্লাস আর মাইনাসের এই পাশেরটাকে তুমি এ ধরবা, প্লাস মাইনাসের এই পাশেরটাকে তুমি বি ধরবা। তাহলে কি হবে? a + b। আমি লিখলাম a + b। যেহেতু ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার আছে, আমিও কি করলাম? ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার দিয়ে দিলাম। দেখো, ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার দিয়ে দিলাম। বুঝতে পারছো? তো যখন আমি ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম, এটা একটা সূত্র দাঁড়ালো। কি সূত্র দাঁড়ালো? a + b হোল স্কয়ার। তার মানে এই রাশিটা বর্তমানে a + b হোল স্কয়ার সূত্রে আছে। আর এটা সূত্রটা কি? a স্কয়ার + 2ab + b স্কয়ার। এখন এই সূত্রটা তোমাদেরকে আমি দেখে, এই সূত্রটাই কিন্তু তোমাকে এই জায়গার মধ্যে লিখতে হবে হুবহু। মানে এই সূত্রটা যে ব্যবস্থা সেম ভাবে তুমি এই জায়গার মধ্যে লেখা দিবা, তাহলে কিন্তু তোমাদের হয়ে গেল বর্গ নির্ণয়। তো দেখো, আমি এই জিনিসটা আমি এই জায়গার মধ্যে লিখবো। তো দেখো, সমান দিলাম। প্রথম এই জায়গার মধ্যে এটা কি আছে? a স্কয়ার। তবে একটা জিনিস মাথাতে রাখো, এই জিনিসটা কিন্তু তোমাকে অবশ্যই বুঝতে হবে। এটা তো ছোট মানুষেরা কিন্তু বুঝবে, তাহলে তোমরা কেন বুঝবা না? এখানে কিন্তু এ আছে, তবে তুমি এর পরিবর্তে এ না লেখা এ যাকে তুমি ধরছিলাম সেটা লিখতে হবে। তুমি যদি বলো যে এখানে এ আছে, আমিও এ লিখে দেই, উপরে স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দেই, তাহলে কিন্তু হবে না। তোমাকে এই জিনিসটাই বুঝতে হবে। এই জিনিসটা কিন্তু ছাত্ররা বুঝে না। যদি এই জিনিসটা মাথার মধ্যে ঢুকে, এগুলো একদম জলের মতন সহজ। তো প্রথম কি আছে? এ স্কয়ার, তাই না? আমি স্কয়ারটা পরে লিখবো। স্কয়ারে কি আছে? এ আছে, আমি এটা আগে লিখবো। এ বলতে আমি কিন্তু ক্লাসের এই পাশে যে 7a ছিল, এই 7a কে কিন্তু আমি এ ধরছি। তার মানে এই এ এর পরিবর্তে আমাকে 7a লিখতে হবে। তো লিখলাম 7a। এখন দেখো, এর উপরে একটা কি আছে? স্কয়ার আছে। যেহেতু এর উপরে একটা স্কয়ার আছে, তোমাকেও এই জায়গার মধ্যে একটা স্কয়ার দিতে হবে, তবে ব্র্যাকেট দিয়ে। তুমি যদি ব্র্যাকেট দিয়ে স্কয়ার না দাও, তাহলে কি হবে তোমরা জানো? তোমাদেরকে আমি দেখাই। তুমি যে ব্র্যাকেট দিয়ে যদি তুমি স্কয়ার না দাও, তাহলে কি হয়? শুধু এর উপরে পড়ে যায়। কিন্তু আমরা কিন্তু প্লাসের এই পাশে যে 7a আছে, এই সম্পূর্ণটা কিন্তু আমি এ ধরছি। যেহেতু এর উপরে স্কয়ার আর এই সম্পূর্ণটাকে আমি এ ধরছি, তার মানে সম্পূর্ণটার উপরে কিন্তু স্কয়ারটা থাকবে, সেই জন্য ব্র্যাকেট দিয়ে দিতে হবে। তো দিলাম ব্র্যাকেট দিয়ে, স্কয়ারটা দিয়ে দিলাম। এখন লক্ষ্য রাখো কি আছে, তারপর প্লাস আছে। আমি কিন্তু আগেই বলছি এই সূত্রটা কিন্তু আমি লিখতেছি, তবে এর পরিবর্তে 7a লিখবো আর b এর পরিবর্তে 2b লিখবো। তো দেখো, প্লাসের জায়গায় প্লাস, 2 এর জায়গায় 2। এখন একটা জিনিস বুঝো, 2ab, লক্ষ্য রাখি 2ab, এগুলোর মধ্যেখানে কি আছে? গুণ আছে। তো দিলাম ইনটু, ফুটা মানে কি? ইনটু। দিলাম ইনটু, তারপর কি আছে? এ আছে। এখন তুমি কি এ কি এইভাবে লিখে দিবা? না না না, তুমি যদি এ এখানে লিখে দাও তাহলে হবে না। এর পরিবর্তে এ যে তুমি যে ধরছিলা 7a কে, এর জায়গা মানে এই এটা এর জায়গার মধ্যে লিখবা, তবে 7a লিখে দিবা, এটা আর কি। লিখলাম 7a। আবার এখানে ইনটু, গানের মধ্যে এখানে ইনটু আছে, দিলাম ইনটু। বি আছে, বিটাই আমি এখানে লিখে দিব, তবে বির পরিবর্তে বির মানটা 2b। তারপর কি আছে? প্লাস, দিলাম প্লাস। তারপরে বি স্কয়ার, আগে আমি বি লিখবো। বি মানে কি?
2b কে আমরা b ধরছি, তাহলে লিখবো 2b, বির উপরে একটা স্কোয়ার আছে দিলাম, এই যে আমি স্কোয়ারটা দিয়ে দিলাম। তার মানে আমি এই সূত্রটা হুবহু লিখছি, তবে এর জায়গায় 7b লিখছি আর বির জায়গায় কি লিখছি 2b লিখছি। বুঝতে পারছো? এখন চলো ক্যালকুলেশন করে দিই। ক্যালকুলেশন করলে কিন্তু বর্গ নির্ণয় করা শেষ। এখন যে এই স্কোয়ারটা আছে এটা কিন্তু সবটির উপরে, মানে 7 এর উপরে আবার এর উপরে। তার মানে 7 কে যদি তুমি স্কোয়ার করো ক্যালকুলেটরের মাধ্যমে, তাহলে দেখো অনেকে কিন্তু মুখে মুখে হিসাব করতে পারো না, আমি বুঝাই দিচ্ছি। 7 এর উপরে স্কোয়ার আছে, 7 উপরে স্কোয়ার মানে 7 ইন্টু 2, নাকি 7 স্কোয়ার মানে 7 ইন্টু 7? এটা কোনটা সঠিক? এটা হচ্ছে নিচেরটা সঠিক। অনেকে মনে করে যে এখানে 7 এর উপরে স্কোয়ার মানে 7 দুইটা, না, 7 এর উপরে স্কোয়ার মানে 7 7 দুইবার, মানে 7 ইন্টু 7, 7 7 কত হবে 49। এর উপরে কিন্তু স্কোয়ার আছে, তাহলে কি হবে এ স্কোয়ার, তার মানে 49 এ স্কোয়ার। বুঝতে পারছি? প্লাসের জায়গায় প্লাস। এখন দেখো এই অংশটুকু আমি রেড কালার দেই, এই অংশটুকু কিন্তু একসাথে গুণ হিসাবে আছে। দেখো 2 ইন্টু 7a ইন্টু 2b এগুলো কিন্তু গুণ হিসাবে আছে, তাই না? তো যেহেতু গুণ হিসাবে আছে, আমরা গুণ করে দিই। আগে আমরা সহগ গুলা গুণ করবো। সহগ মানে কি 272, 7 দুগুণে 14, 14 দুগুণে 28। তুমি যে এইগুলা গুণ করছো এইগুলোর সাথে কিন্তু 16 ছিল, কি ছিল ab, সেই জন্য 27 এর সাথে 28 এর সাথে আমরা কি লাগাই দিব ab লাগাই দিব, তাহলে লিখবো 28 ab। তো তারপর দেখো এখানে কি আছে প্লাস আছে, তো দিলাম প্লাসের জায়গায় প্লাস। এই স্কোয়ারটা কিন্তু 2 এর উপরে আছে আবার b এর উপরে আছে, তাই না? তার মানে 2 কে স্কয়ার করলে আসবে 4 আর b কে স্কয়ার করলে কি আসবে b স্কয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। দেখো কতটা সহজ, আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করলাম। তো এটা তো আমরা প্লাসের দেখাইলাম, এখন একটা মাইনাসের দেখালে কিন্তু আজকে আমাদের বেসিক ক্লাস শেষ হবে। সবাই লক্ষ্য রাখি 2 নাম্বার। মনে করো 2 নম্বরের মধ্যে আছে হচ্ছে 3xy মাইনাস 7y z, এইটার বর্গ নির্ণয় করতে হবে। তো এটার বর্গ নির্ণয় করার জন্য ফার্স্ট অফ অল আমি আগেই বলছি সমান দিবা, যা আছে তাই লিখবা। লিখলাম এবং ব্র্যাকেট দিয়ে বর্গটা দিয়ে দিতে হবে। এখন দেখতে হবে কোন সূত্রে আছে। দেখো আগে ছিল প্লাস, এখন মাইনাস। মাইনাসের এই পাশে যে 3x আছে এইটাকে এ ধরবা, আবার মাইনাসের এই পাশে 7yz আছে এটাকে কি ধরবা বি ধরবা। তাহলে কি দাঁড়ায় a মাইনাস বি। তাহলে আমি এখানে মাইনাস দিব a মাইনাস বি, ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার আছে, তো আমরা উপরে একটা স্কোয়ার দিলাম, তাহলে কি দাঁড়ালো a মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে আগে ছিল প্লাসের সূত্র আর এখন হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র। আর a মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমি এই সূত্রটা কিন্তু এই জায়গার মধ্যে লিখবো, মানে এখানে যেভাবে আছে হুবহু কপি করে লিখে দিব, তবে এর জায়গায় শুধু এর মানটা লিখবো। প্রথমে a আছে না, আমি এই কিন্তু এই জায়গার মধ্যে লিখবো, এই যে a লিখলাম 3xy। এখন বলবা স্যার আপনি বলেন a লিখবেন, তাহলে 3xy কেন লিখলেন? কারণ a মানে 3xy, আমি 3xy কে a ধরছি। উপরে যেহেতু একটা স্কোয়ার আছে আমি ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দিতে হবে, -2 দিলাম, -2 ইন্টু আছে a মানে কি 3xy, আবার মধ্যখানে ইন্টু আছে দিলাম ইন্টু b মানে কি 7yz, মধ্যখানে কি আছে প্লাস দিলাম প্লাস, আবার b মানে 7yz, বির উপরে একটা স্কোয়ার আছে ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দিতে হবে। এখন গুণ করে দেই, দেখো এই স্কোয়ারটা কিন্তু সব ডির উপরে আছে, তার মানে 3 কে স্কয়ার করলে আসবে কত 9, x কে স্কয়ার করলে আসবে x স্কয়ার, y কে স্কয়ার করলে কি আসবে y স্কয়ার, মানে স্কয়ারটা সবগুলোর উপরে পড়ে যাবে, মাইনাসের জায়গায় মাইনাস। এবং এই জিনিসটা লক্ষ্য রাখো এই পর্যন্ত কিন্তু একসাথে গুণ হিসাবে আছে এই পর্যন্ত। তাহলে আগে আমরা সহগগুলো আগে গুণ করব, 3 দুগুণে 6 আর 6 এর সাথে যদি 7 গুণ করো 6 7 কত হবে 42 হবে। এবং 7 চলক কি আছে x, আর কি x আছে নাই, আর কি আছে y গুণ করলে কি হবে y স্কয়ার। আমি আগেই বলছি গুণের সময় উপরে পাওয়ার গুলা কি হয় যোগ হয়, y এর উপরে পাওয়ার মনে মনে 1 আছে, এই y এর উপরে পাওয়ার মনে মনে 1 আছে, তো একে একে যোগ করে 2 হবে। z একটা আর z নাই, তো z এর জায়গায় z, প্লাসের জায়গায় প্লাস। এই স্কয়ারটা কিন্তু সব বির উপরে আছে, তো তার জন্য তুমি কি করবা 7 কে স্কয়ার করলে কি হবে 49,
ওয়াই কে স্কয়ার করলে আসবে ওয়াই স্কয়ার, জেড কে স্কয়ার করলে কি আসবে জেড স্কয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থীরা, আজকের এই বেসিক ক্লাসটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও। তোমরা যদি বুঝো তাহলে আমার মানে বোঝানোটা আমাদের সার্থক হবে। তো তোমরা ভালোভাবে বুঝতে পারছো কিনা একটা কমেন্ট করো। আজকে এই পর্যন্তই। তোমরা যে কাজটি করবা, তোমাদের গণিত বইয়ের দেখবা 49 পৃষ্ঠার মধ্যে অনুশীলনী 3.1 একের মধ্যে আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, ক, খ, গ, ঘ, এই 4টা প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক থাকবে। অবশ্যই এই 4টা তোমরা সমাধান করে আমার যে গ্রুপ আছে গ্রুপে পোস্ট করে দিবা। তো আজকের এই বেসিক ক্লাসটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করো। তাহলে আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি।